নিউজ18 বাংলার দিনভর এই খবরের আপডেট আপনারা দেখেছেন। একেবারে ঘটনাস্থল থেকে লাইভ এন্ড এক্সক্লুসিভ ছবি আপনাদেরকে দেখিয়েছি আমি রুমেলা। এবার আপনাদেরকে আবারও দেখাবো এই ঘটনায় গোটা বিস্তারিত যা যা আমরা দেখলাম আজ সারাদিন, এবং প্রশ্ন তুলব কেন এই ঘটনা, কার দায়। দেখুন, যে সময় ঘটনা ঘটলো মানে ওই গতকাল রাত 2টো, তখন আমরা সবাই ঘুমোচ্ছি। আর তখন আবারও হোটেলে আগুন লাগার ঘটনা, একেবারে হার্ট অফ দ্য সিটিতে, ফ্রি স্কুল স্ট্রিটে রবিবার রাত তারাপীঠের হোটেলে আগুন, আমাদের স্মৃতিতে দগদগে। আর মঙ্গলবার রাত কলকাতা, ঘুমের মধ্যেই দমবন্ধ হয়ে শিশু সহ 9 জনের মৃত্যু। দমকলের হেডকোয়ার্টারের নাকের ডগায় এমন এক হোটেল যেখানে অনিয়মই যেন নিয়ম। ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের পর ছত্রে ছত্রে গাফিলতির ছবি একেবারে স্পষ্ট। অগ্নি নির্বাপন ব্যবস্থা না, তার তো কোনো বালাই নেই। বিল্ডিংয়ে ঘর রয়েছে, একেবারে খুপড়ির মতো ঘর, সেখানেও রয়েছে এসি, সব মিলিয়ে 22টা এসি। অথচ এসি ব্যবহারের ন্যূনতম যে সতর্কতামূলক ব্যবস্থা তা নেওয়াই হয়নি। আরো একবার দেখুন সেই ছবি, খুপড়ি ঘর, শিখা ইনে খুপড়ি ঘর, কিন্তু সেখানেও দেখুন এসি, গায়ে গায়ে লাগানো এসি, যে ছবি আপনারা দেখছেন। তাহলে এই ছবিগুলো দেখে আপনার কি মনে হচ্ছে? ফ্রি স্কুল স্ট্রিটের এই হোটেলে বেনিয়মি নিয়ম, তাই না? নামেই হোটেল, অথচ সেখানে যারা বোর্ডার তাদের জন্য কোনো নিরাপত্তা ছিল না। অভিযোগ, হোটেলে আগুন নেভানোর কোনো যন্ত্রই ছিল না হোটেলে কোনো এমার্জেন্সি গেটও। ভাবতে পারছেন কিভাবে প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা চলছে বছরের পর বছর ধরে এই হোটেলগুলোতে? একই বিল্ডিং, একাধিক হোটেল এবং ফ্ল্যাট। ফ্রি স্কুল স্ট্রিটে হোটেলের ম্যানেজার এবং কর্মী, তাদেরকে ইতিমধ্যে আটক করা হয়েছে। 400 স্কোয়ার ফিট ছাদ ছিল, ছাদ ওকে 3 তল্লা বাড়ি করে দিয়েছে। ওই গলির দিকে দেখবেন এই সব কাউন্সিলর এখানকার ছিল, সৈনী মুখার্জি, তো নैना বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা। ছোট ছোট ঘর ছিল, একটা ঘর 300 স্কোয়ার ফিট হবে। মানে আপনি যদি উপরে চড়বেন না, মানুষ থাকতে পারবে না। এটা ছোট ছোট রুম, গেস্ট হাউস বানিয়ে, মানে কোনো ইকুইপমেন্ট নেই। আপনি ভাবুন না, পাশে ফায়ার ব্রিগেড, একটা বাড়ি ছেড়ে তো হেভি আগুন লাগলো কিভাবে? যে সব গেস্ট হাউস বানাচ্ছে করছে, কোনো কর্পোরেশনের নিয়ম নেই, কোনো ফায়ারের লাইসেন্স নেই, এদের ট্রেড লাইসেন্সও যদি খুঁজবেন গেস্ট হাউসের নেই। টোটাল ইলিগাল, এভরিথিং ইলিগাল। আমরা প্রচুর বার বলেছি। এসি আপনি দেখুন না, এসি আপনি দেখুন, কটা এসি একটা বিল্ডিং এ, কটা এসি, ওইদিকে এসি এইদিকে এসি। মানে এই বাড়িটাও পড়ে যাবে যেভাবে এরা পিলার কেটে বানিয়েছে। দেখবেন কোনোদিন বাড়ি কলেপস হয়ে যাবে। कुछ नहीं है, फायर ग्रेनेड कुछ नहीं है, कुछ है ही नहीं तो कहाँ से बचेगा? वी डोंट हैव एनीथिंग इन द बिल्डिंग। होटल वाले कुछ करना नहीं मांगते हैं। मेरा रेसिडेंस है इधर दीदी, मैं रहती ही यहाँ पे हूँ। यहाँ पे तो बहुत सारा होटल भी है, सबका परिस्थिति एक ही है। ऑब्वियसली सब एक ही हालत में रह रहे हैं, कोई कुछ करना नहीं मांगता है। कम्युनिटी के मेंबर्स जो हैं बिल्डिंग के, वो लोग को सोचना चाहिए। इंस्पेक्शन तो अभी सर लोग आके किए, वो बेहतर बताएंगे कि इसमें क्या है नहीं, क्योंकि हम लोग गए नहीं अंदर, हम लोग जाके देखा नहीं कि अंदर में फायर का सिस्टम है लगा या नहीं है, गेस्ट हाउस किस तरीका से चल रहा है, क्या है नहीं है। वो इंस्पेक्शन करने के बाद में इसका रिपोर्ट आ जाएगा। स्टेयरकेस सीढ़ी वगैरह है? नहीं, इसका दूसरा स्टेयरकेस निकलने का नहीं, यही एंट्रेंस है। तो अब वो प्रशासन देखेगा किस तरीका से अपना उनको काम करना। মাঝরাতে আগুনে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে। ফ্রি স্কুল স্ট্রিটে সেই হোটেলের মালিক বেপাত্তা। পলাতক হোটেল মালিক বীরেশ্বর মিত্র, তার খোঁজে বেহালার ফ্ল্যাটে তল্লাশি চালায় পুলিশ। সূত্রের খবর, গাড়ি নিয়ে এলাকা ছেড়েছেন হোটেল মালিক, তার আবাসনে পুলিশ মোতায়েন রয়েছে।
সবকিছুই আমাদের লাইসেন্স আপনাদের করা। এই হোটেল ব্যবসা কতদিন থেকে? এটা আমার শাশুড়ির আমল থেকে। আজকে কখন জানতে পারলেন? আজকে ভোরবেলা জানতে পারলাম কি জানলেন? যে আমাদের শিখাইন থেকে আগুন লেগে গেছে। আচ্ছা, তখনই আমার হাজবেন্ড শুনে বললো যে ঠিক আছে আমি হোটেলের দিকে যাচ্ছি, তুমি মেয়েকে স্কুলে পাঠাও। বাস আচ্ছা। আপনার হাজবেন্ড কখন বাড়ি থেকে বেরিয়েছেন? 6:15 নাগাদ কি বলে বলে? বললো যে আমি হোটেলের ওখানে যাচ্ছি, হোটেলের ওদিকে যাচ্ছি, তুমি মেয়েকে স্কুলে পাঠাও। বাস এই পর্যন্তই। পুলিশ কখন আসে? পুলিশ তারপরেই আসে, 5-10 মিনিট পরেই ওনারা আসেন। এই বিহালা থানার ওই নিউ মার্কেট থানার সব মিলিয়েই আসছে। পুলিশ কি বললো? পুলিশ এসে সব জিজ্ঞেস করলো। আপনার যে হোটেলে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল? থাকা তো উচিত, অবশ্যই আছে, সেটা পুলিশ তদন্ত করলে বুঝতে পারবে। আর না থাকলে তো আর ওখানে কেউ হোটেল করেনি, পুরা বিল্ডিংটাই তো হোটেল। আর লাইসেন্স না থাকলে কি আর হোটেল ওখানে করতে পারে? একটা 1 কোটি 2 কোটি দাম হোটেলের। নিয়ম না মেনেই যে কলকাতায় একের পর এক হোটেল গজিয়ে উঠেছে তা তো স্পষ্ট। এই ছবিটা আরো স্পষ্ট করলো শিখাইনের এই অগ্নিকাণ্ড। শিখাইনের পর এবার মারিয়াম। একই বিল্ডিং এ আরো এক গেস্ট হাউস থাকলেও নিয়ম কানুন কেউ ধার ধারে না। খোদ মারিয়াম গেস্ট হাউসের মালিকের স্বীকারোক্তি, ওই বিল্ডিং এর কোনো হোটেলেরই নাকি ফায়ার সেফটি লাইসেন্স নেই। যে আবাসন একসময় পুরোপুরি রেসিডেন্সিয়াল কমপ্লেক্স ছিল, সেখানে কিভাবেই বা তৈরি হয়ে যেতে পারে এই ধরনের কমার্শিয়াল হোটেল? सारे फ्लैट थे, रेसिडेंट थे। बाद में सबने फ्लैट को ले लेकर उसको फिर गेस्ट हाउस, कोई स्टोर, कोई रेस्टोरेंट बना दिया, कोई अपना कपड़े का गद्दी का काम कर दिया। इसका जो प्रॉपर पेपर वर्क लगता है वो पेपर वर्क तो पूरा है, एप्लीकेशन भी डाला हुआ है फायर में। अभी तक फायर ब्रिगेड की तरफ से अभी तक आया नहीं है। नहीं, अभी तक नहीं आया ऐसा कुछ। हम लोग तो अप्लाई कर रहे हैं, अगर आप लोग देने तैयार है तो हम क्यों नहीं लेंगे। जब भी आया इंस्ट्रूमेंट चेक किए, पूरा फायर का चेक करके हम लोग को एनओसी देते, नो ऑब्जेक्शन सर्टिफिकेट। तो वहाँ का भी वही सिस्टम है। जो चीजें देना जरूरी है, जैसे फायर सेफ्टी के लिए जो लाइसेंस है, ये सब देने की मांग आप लोग करेंगे इस बार? हाँ, 100%। उस बिल्डिंग में भी ऐसे वो फायर सेफ्टी के लिए जो ये नल वगैरह जो होता है वो सब है? वो है हमारे पास, वो है। सिर्फ एक्सटिंग्विशर सिलेंडर नहीं, मैं बोल रहा हूँ कि पाइप की बात वाला सिस्टम नहीं है। ফ্রি স্কুল স্ট্রিট কলকাতার প্রাণকেন্দ্র, বিদেশি পর্যটকদের পছন্দের ঠিকানা। এমন জায়গাতেই হোটেলে আগুন, আর এই হোটেল যেন মৃত্যুকূপ। থাকার ফ্ল্যাটে হোটেলের ব্যবসা। একটা ঘরকে প্লাইউড দিয়ে ভাগ করে 2টো ঘর। বিল্ডিং এ না আছে আগুন নেভানোর ব্যবস্থা, না আছে এমার্জেন্সি এক্সিট। এভাবে হোটেল চলছিল কিভাবে? ওই যে শুরুতে বলেছিলাম, এই ঘটনায় ভিলেন কারা, কাদের দায় দেখাবো আপনাদের। রেসিডেন্সিয়াল বিল্ডিং কে কমার্শিয়ালি ব্যবহার, একই বিল্ডিং এ ফ্ল্যাট হোটেল কিভাবে? পুরসভা কি ছাড়পত্র দিয়েছিল? বিল্ডিং এ এসির জাল, নজরদারি ছিল না? তাহলে এই ঘটনা তো ঘটতো না। কার প্রশ্রয়? নিয়ম ভেঙেই ব্যবসা? প্রশ্ন তুললাম। এই প্রশ্নগুলো আমার, আপনার, আমাদের প্রত্যেকে। এবার আপনাদেরকে জানাই ভিলেন কারা। কলকাতা পুরসভা নিয়ম মেনে বহুতল হয়েছিল কিনা দেখা হয়েছিল, দেখেছিল পুরসভা। থাকার ফ্ল্যাটে হোটেল চলছিল কিভাবে? পুরসভার দায়িত্ব তো। এক বিল্ডিং এ একের পর এক হোটেল, সেটাও বা কিভাবে? কি দেখে হোটেলে ছাড়পত্র দিল পুরসভা? পুরসভার অনুমতি ছাড়াই রমরমিয়ে ব্যবসা, নাকের ডগায় বেনিয়োগ, নজরদারি কোথায়? প্রথম ভিলেন এই আগুনে কলকাতা পুরসভা। আর দ্বিতীয় ভিলেন দমকল। আগুন নেভানোর ব্যবস্থাই নেই, ফায়ার অ্যালার্ম নেই। একটা ঘর প্লাই দিয়ে দুভাগ করা। দমকলের ছাড়পত্র কি নেওয়া হয়েছিল? দমকলের ছাড়পত্র ছাড়া ট্রেড লাইসেন্স কিভাবে? কোথায় নজরদারি? আগুনের ভিলেন দমকল। কলকাতা পুরসভা যদি প্রথম ভিলেন হয়, দ্বিতীয় ভিলেন দমকল। আগুনে আরো এক ভিলেন আছে, সিএসসি। বিল্ডিং জুড়ে তারের জঞ্জাল, ঘরের থেকে এসি। বিদ্যুৎ লোডের অনুমোদন কি ছিল?
এইবার আমরা একটা পুরো ইন্সপেকশন অডিট করছি গোটা কেএমসি এরিয়াতে, কেননা এরকম ঘটনা বারবার ঘটাটা ঠিক নেই। অর্গানাইজডভাবে একটা টিম করলাম, বিকজ বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, ফায়ার নিজের লাইসেন্স দেয়, সিএসসি নিজের দেয়। আমরা এইবার ওই কনসেপ্টটাকে আনিয়ে যে যৌথ যে কনসেপ্টটা করছি, তারা একসঙ্গে গিয়ে তারা দেবে, এবং আমরা আমাদের আইনের বিভিন্ন প্রভিশনসগুলোকে এবার স্ট্রিক্টলি এনফোর্স করার মানে রাস্তায় আছি। অ্যাজ পার কর্পোরেশন অ্যাক্ট, দ্য টার্ম which is used is assembly building. Assembly building contains all the commercial activities which are there functioning. Section 199 तहत we will close wherever the certificate of enlistment is not found, wherever major deviations are found, we will close them immediately. ফ্রি স্কুল স্ট্রিট, হার্ট অফ দ্য সিটি, সেখানেই মাঝরাতে আগুন, দম বন্ধ হয়ে 9 জনের মৃত্যু। বেশিরভাগ কারা? বাংলাদেশি। কেউ এসেছিলেন চিকিৎসা করাতে, কেউ বা ব্যবসার কাজে। এই ফ্রি স্কুল স্ট্রিট চত্বরের হোটেলগুলোতে বাংলাদেশ থেকে অনেকেই এসে থাকেন, কিন্তু কেন বলুন তো? এর পেছনেও একটা গল্প আছে। দেখুন নিউজ 18 বাংলার স্পেশাল রিপোর্ট। শঙ্খ ঘোষের লেখা কবিতার ওই লাইনটা মনে আছে? এই কলকাতার মধ্যে আছে আর একটা কলকাতা। কলকাতাকে খুঁজতে আসলে বহু বছর ধরে ভিনদেশের নাগরিকরা আমাদের শহরে এসছেন। একটা সময় কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা চত্বরে হিপিদের খুব আনাগোনা ছিল। সময়ের সঙ্গে সেটা কিছুটা কমেছে, বা বলা ভালো অনেকটাই কমেছে, কিন্তু ভিনদেশি নাগরিকদের আনাগোনা কিন্তু কমেনি। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের নাগরিকরা আমাদের এই ধর্মতলা চত্বরে এখনও আসেন। তার বিভিন্ন কারণ আছে, সেই কারণগুলো নিয়েই আপনাদের সঙ্গে আজকে কথা বলবো। কারণ যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মির্জা গালিব স্ট্রিটের হোটেলে, সেখানে যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে কিন্তু বাংলাদেশিরা আছেন। এখন অনেকেই প্রশ্ন করেন যে এই বাংলাদেশিদের যাতায়াত আমাদের কলকাতার ধর্মতলা চত্বরের এই কয়েকটি জায়গা, মির্জা গালিব স্ট্রিট, সদর স্ট্রিট, মার্কুইন স্ট্রিট, এইগুলোয় বেশি কেন, সেটাই আজকে একটু তলিয়ে দেখা যাক। কলকাতা শহরের হৃৎপিণ্ড বলা হয় নিউ মার্কেটকে। সে নিউ মার্কেট থেকে হাঁটা পথে মাত্র 2 থেকে 3 মিনিটের দূরত্ব। আর পার্ক স্ট্রিট, যে জায়গা সম্পর্কে সকলেই অবহিত দেশ বিদেশের মানুষজন, এই মির্জা গালিব স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট থেকে হাঁটা পথে হচ্ছে মাত্র 5 থেকে 7 মিনিটের রাস্তা। ফলে সস্তাতেই বহু ব্যক্তি রয়েছেন, মূলত যারা পড়শি দেশ বাংলাদেশের বাসিন্দা, তারা এই জায়গাকে বেছে নেন, এই ফ্রি স্কুল স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিটকে থাকার জন্য। এবং তাদের জন্যই মূলত এই জায়গাতে একের পর এক হোটেল তৈরি হয়ে গিয়েছে। যে হোটেলগুলোকে প্রচলিত হোটেল বললে ভুল বলা হবে। বহু জায়গাতে হোটেল বলতে যে পুরনো বাড়িগুলো ছিল, সেই বাড়ির বিভিন্ন ঘরকেই হোটেলের ঘর হিসাবে ব্যবহার করা হচ্ছে। আর সেই হোটেলের ঘর হিসাবে ব্যবহার করার সময় দেখতে পাওয়া যাচ্ছে যে ঠিকানা দেওয়া হচ্ছে, সেখানে উল্লেখ করে দেওয়া হচ্ছে দমকল হেডকোয়ার্টারের কাছে বা দমকল হেডকোয়ার্টারের বিপরীত দিকে। অর্থাৎ যারা অন্যত্র কলকাতায় আসবেন, এখানে থাকতে চাইবেন, তাদের কাছে এই যে দমকল হেডকোয়ার্টার, তার ঠিক সামনে হোটেল যদি উল্লেখ করা হয়, ফলে জায়গাটি কতটা নিরাপদ সেটা বোঝাতে সুবিধা হবে। এই জায়গাটা মেইনলি হচ্ছে এখানে তো সব ফ্যাসিলিটি পাওয়া যায়, কারেন্সি এক্সচেঞ্জ বলেন, সিম বলেন, যত সুবিধা, বাংলা ভাষাভাষী মানুষ এক জায়গায় থাকতে পারে, এই জন্য এখানে থাকার প্রায়োরিটিটা বেশি ফিল করে। বাংলাদেশি নাগরিকদের কাছে কলকাতা এবং তার ধর্মতলা চত্বর কেন এত বেশি জনপ্রিয়? এর কারণ খুঁজতে গিয়ে প্রধানত যে দুটো কথা বা যে দুটো থিওরি সামনে আসছে, তার মধ্যে প্রথমটা হলো স্বাস্থ্য, দ্বিতীয়টা বাণিজ্য। স্বাস্থ্যক্ষেত্রে বাংলাদেশিদের বড় ভরসার জায়গা আমাদের শহর কলকাতা এবং পশ্চিমবঙ্গ। পাশাপাশি যেহেতু প্রতিবেশী দেশ, প্রতিবেশী রাষ্ট্র, সেই অর্থে ব্যবসা বাণিজ্যের দিক থেকেও কিন্তু বাংলাদেশিদের কাছে এই শহর কলকাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ব্যবসা সমস্ত বাংলাদেশের ওপরেই নির্ভর করে। আগে ফরেনার আসতো খুব, এখন ফরেনার অতটা আসে না। এখন বাংলাদেশি নিয়েই আমাদের মোটামুটি ব্যবসা চলে, এখানে লোকাল কাস্টমার অতটা আসে না। আর
পুরোটাই বাংলাদেশের উপরে নির্ভর। এইখানে এলাকাটা হচ্ছে ওরা একটু কেনাকাটি করতে ভালোবাসে, তাই জন্য ওরা এই চত্বরটায় আসে। এইখানে সব তো টোটাল পুরো মার্কেট, সামনে কাপড়ের মার্কেট আছে, নিউ মার্কেট, আর চকলেটটা ওদের খুবই পছন্দ, তাই জন্য ওরা এসে কেনাকাটি করে। বাংলাদেশ থেকে মূলত যারা বেশিরভাগ এখানে আসে তারা শপিং এর উদ্দেশ্যে আসে। ব্যবসার ক্ষেত্রে মোটামুটি একদম একটা পারফেক্ট জায়গা হচ্ছে মার্কেট স্ট্রিট, ফিজ স্ট্রিট, এটাই বলা চলে। চিকিৎসার জন্যই হোক আর ব্যবসা বাণিজ্যের জন্যই হোক, বিদেশ বিভুঁইয়ে এসে সবাই চান খরচটা একটু কম হলে মন্দ হয় না। আর সেই জন্যই ধর্মতলার এই চত্বরগুলো বাংলাদেশি নাগরিকদের কাছে সব থেকে বেশি জনপ্রিয়। এখানে খুব সস্তায় হোটেল পাওয়া যায়। কতটা সস্তা? একটা রেট বলি আপনাদের, শুনলে চমকে যেতে পারেন, ভাবতে পারেন যে এই কলকাতাতেও এত কম দামে হোটেল পাওয়া যায়। এই সমস্ত জায়গা, সদর স্ট্রিট, মার্কুইন স্ট্রিট, কিংবা এই মির্জা গালিব স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, এখানে এমন অনেক হোটেল আছে যেখানে বেড পিছু ভাড়া দেওয়া হয়। সেই ভাড়া কত? যদি এসি বেড হয়, মানে একটা রুম, তার মধ্যে 5টা থেকে 6টা বেড থাকবে, সেখানে এসির ব্যবস্থা থাকবে, তাহলে বেড পিছু প্রতি রাতের ভাড়া হতে পারে খুব বেশি মেরে কেটে 250 টাকা। আর যদি নন এসি হয়, সেটাই হতে পারে 150 থেকে 100 টাকা। তাহলেই বুঝতে পারছেন কতটা সস্তায় এই গোটা কাজটা মিটিয়ে ফেলা যায়। অনেকেই বলতে পারেন শহর কলকাতার সব থেকে ভালো বেসরকারি হাসপাতালগুলো সাধারণত বাইপাসের ধারেই দেখা যায়। তাও কেন বাংলাদেশি বা বিদেশি নাগরিকদের কাছে এই ধর্মতলা চত্বর জনপ্রিয়? আসলে কলকাতার মধ্যমণি ধর্মতলা, এখান থেকে যে কোনো দিকে যে কোনো সময় যাওয়া যায়, যাতায়াতের সম্পূর্ণ ব্যবস্থা আছে। সেই জন্য বাইপাসের দিকে হাসপাতালে চিকিৎসা করালেও কলকাতার এই ধর্মতলার চত্বরের ছোট ছোট হোটেলগুলোয় থাকতেও বাংলাদেশিদের বা অন্য দেশের নাগরিকদেরও খুব একটা অসুবিধে হয় না। কলকাতায় কেন? ট্রিটমেন্টের জন্য আসছে। আচ্ছা, এক্ষেত্রে আপনারা যখন এখানে আসেন, এই এলাকাটাতেই আপনারা হোটেল নেন কেন? এইখানে তো আপনার খাবার দাবার, তারপরে বাঙালি সব এইখানে আসে, তো যে কারণে এইখানে বাংলাদেশি খাবার দাবার পাওয়া যায়। জি। এবং আপনারা হাসপাতালের জন্য বা মেডিকেল পারপাস এখানে এসেছেন? মেডিকেল পারপাস। এই জায়গাটা থাকতে ভালো লাগে? জি, এখানে সবাই বাঙালি আসে, তো সবাই আসে, দেখা যায় যে আসলে কারো না কারোর সাথে দেখা হইতেছে, যে কারণে এইখানেই পছন্দ। কলকাতাতে কেন? কলকাতাতে ট্রিটমেন্টের জন্য। আচ্ছা, এই এলাকাতে কেন থাকেন? অন্যান্য জায়গাও তো আছে। এখানে সবাই আমাদের বাংলাদেশের লোক বেশি থাকে, তার জন্য হোটেলগুলো ভালো সুযোগ সুবিধা বেশি, আর জন্য আমরা। সীমান্তের এপার হোক আর ওপার, বাঙালির কাছে খাওয়া দাওয়া একটা বিরাট বড় ব্যাপার। পেটে শান্তি না হলে মনে শান্তি কিছুতেই আসে না। তা বাংলাদেশ থেকে যারা আসেন তাদেরও খাওয়া দাওয়া নিয়ে বেশ খুঁতখুঁত রয়েছে। সেক্ষেত্রে কলকাতার অন্যান্য জায়গায় যতটা বাঙালির মনের মতো, বা কথা বলা ভালো বাংলাদেশিদের মনের মতো খাবার পাওয়া যায়, তার থেকে অনেক বেশি বেটার খাবার পাওয়া যায় এই ধর্মতলা চত্বরে, ঠিক যেমনটা তারা চান। সদর স্ট্রিট, ফির স্কুল স্ট্রিট সহ একাধিক জায়গাতে প্রচুর সংখ্যক বাংলাদেশি নাগরিকদেরই আনাগোনা থাকে, এবং যেহেতু তাদের সংখ্যা অনেকটা বেশি, ফলে এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের পছন্দ মতো জিনিস রাখাও শুরু করে দেন। এমনকি যে খাবারের দোকানগুলি রয়েছে সেখানে যে ধরনের খাবার বিক্রি হয় সেটিও ভাবনা চিন্তা করে করা, যাতে বাংলাদেশি নাগরিকদের সহজেই পছন্দ হয়ে যায়। ফলে এই জায়গা কার্যত ভারতের মধ্যেও একটা মিনি বাংলাদেশের চেহারা নেয়। খাবার দাবার এখানে হোটেল ভালো ভালো আছে, মানে আমাদের মতনই খাওয়া যায়। খাওয়া দাওয়াটা মেইন, তারপরে আপনার সিকিউরিটির ব্যাপারটা ভালো, আর এখানে আমাদের বাংলাদেশের লোকও বেশি পাওয়া যায় এখানে। আরও একটা বিষয় আছে, ধর্মতলা শহর কলকাতার প্রাণকেন্দ্র, সেটা আমি আপনি সবাই জানি। পাশাপাশি এই ধর্মতলা চত্বরের আশপাশেই কিন্তু রয়েছে অনেক মসজিদ, অর্থাৎ বাংলাদেশি নাগরিক, বাংলাদেশি মুসলমান নাগরিক যারা আসেন তাদের ধর্মাচরণের দিক থেকেও এই চত্বরে থাকাটা বেশ সুবিধাজনক। আমরা বরাবরই বাংলাদেশ থেকে আসে সমস্ত বাঙালিরা এখানেই থাকি, আর এইখানে থাকলে কেন থাকেন, কি লাভ? এইখানে থাকি একটাই কারণে, এইখানে থাকলে বাংলাদেশ একটা ফিল পাওয়া যায়, বাংলাদেশ একটা ফিল পাওয়া যায়, এই জন্য এই এরিয়াতেই থাকি। পাশাপাশি আরও কয়েকটা জিনিস মাথায় রাখা কিন্তু ভীষণ প্রয়োজন। মানি এক্সচেঞ্জ, অর্থাৎ বাংলাদেশের লোকেরা যখন ভারতে আসেন
টাকা এক্সচেঞ্জ করতে হয়, ভারতীয় মুদ্রায় কারেন্সি কনভার্ট করতে হয়, সেই সুবিধাটা বাইপাসের দিকে যত না আছে তার থেকে অনেক বেশি আছে ধর্মতলা চত্বরে। আরও একটা সুবিধে, ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অফিস, ধর্মতলা বাস স্ট্যান্ড, এই সমস্ত কিছু এই গোটা অঞ্চলটাকে ঘিরে রয়েছে। বাংলাদেশ থেকে যে বাস আসে মূলত শ্যামলী পরিবহনের বাস, তাও এই মির্জা গালিব স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট চত্বর সেখানেই আসে এবং দেখতে পাওয়া যাচ্ছে যে একাধিক যে বাংলাদেশের যে বাস তা এখানে এসে যাত্রীদেরকে নামিয়ে দিয়ে যায়। ফলে তারাও চান যেখানে এসে তারা পৌঁছচ্ছেন তার কাছাকাছি কোনো হোটেলকে বাছাই করে থাকতে, এবং এখানেই একাধিক খাবার দোকান, একাধিক পছন্দের পোশাকের দোকান বা অন্যান্য যে সামগ্রী তারা কিনতে চান তার সমস্ত কিছুই এখানে পাওয়া যায়। ফলে বেশি দূরে যেতে হবে না। আবারও বলছি, যেহেতু নিউ মার্কেটকে বলা হয় কলকাতা হার্ট অফ দ্য সিটি, ফলে তার কাছাকাছি থাকার জন্য এই জায়গাকেই বাংলাদেশি নাগরিকরা বাছাই করে নেন। প্রচুর বাংলাদেশি আসে? প্রচুর এখানে তো বাংলাদেশি এরিয়া, এখানে প্রচুর হোটেল আছে, বাংলাদেশিরা আছে এখানে চিকিৎসা করার জন্য, মেডিকেল পারপাস। এই জায়গাটাকে বেছে নেয় এটা সেন্ট্রাল ক্যালকাটা, ইজি অ্যাক্সেস হসপিটালস, এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশনস, আর বিভিন্ন মার্কেটিংয়ের জায়গা আছে, পাশে নিউ মার্কেট আছে, বড় বাজার আছে। ব্যবসা বাণিজ্যই যদি বাংলাদেশিদের আসার একমাত্র কারণ হয়, অর্থাৎ কেউ যদি শুধু ব্যবসার কাজে আসেন, স্বাস্থ্যটা তার কাছে কোনো ফ্যাক্টর না হয়, সেক্ষেত্রেও কিন্তু এই ধর্মতলা চত্বর সব থেকে বেশি প্রয়োজনীয় তাদের কাছে। তার কারণ এই ধর্মতলা চত্বরে নিউ মার্কেট, এই ধর্মতলা চত্বর থেকে একটুখানি এগিয়ে গেলেই বড়বাজার অঞ্চল, এই ধর্মতলা চত্বরেই রয়েছে ময়দান মার্কেটের মতো জায়গা, যেখান থেকে অনেক কম দামে বাংলাদেশি নাগরিকরা জিনিসপত্র, সেটা কাঁচামাল হতে পারে, পণ্য হতে পারে, সমস্তটা নিয়ে বা ব্যবসার ট্রেডটা করে থাকেন। একই সঙ্গে ওখান থেকেও বেশ কিছু মালপত্র নিয়ে তারা আসেন এই দিকে বা আমাদের এই সমস্ত বাজারে বিক্রি করতে। তাই সব মিলিয়ে আমদানি রফতানির এই যে ট্রেড ডিলটা চলে, সেই ট্রেড ডিলের জন্য আমাদের প্রাণকেন্দ্র বা আমাদের শহরের প্রাণকেন্দ্র এই ধর্মতলা চত্বর সব থেকে বেশি জনপ্রিয় বাংলাদেশিদের কাছে। হোটেল শিখা এনে মৃত্যুর লেলিহান শিখা, ধোঁয়ায় দমবন্ধ হয়ে 9 জনের মৃত্যু, আর তার মধ্যে 5 জন বাংলাদেশের নাগরিক। ফ্রি স্কুল স্ট্রিটের এই এলাকাটায় পুরনো কলকাতার একটা স্বাদগন্ধ আছে, কারণ এই জায়গা থেকে খুব ইজিলি অ্যাক্সেসেবল আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গা। হোটেল থেকে নিউ মার্কেট 550 মিটার, ধর্মতলা একদম কাছে। এই হোটেল থেকেই ধর্মতলা বাস টার্মিনাস 1 কিলোমিটার। সুতরাং ওই যে বললাম ইজি অ্যাক্সেসেবল। হোটেল থেকে জাদুঘর, ইন্ডিয়ান মিউজিয়াম 550 মিটার। এই হোটেল থেকে, এই জায়গা থেকে পার্ক স্ট্রিট 800 মিটার। হোটেল থেকে ভিক্টোরিয়া 3.5 কিলোমিটার, 3.5 কিলোমিটার হচ্ছে ভিক্টোরিয়া। হোটেল থেকে চাঁদনি চক 2 কিলোমিটার, অর্থাৎ কেনাকাটা হোক, ঘুরতে যাওয়া হোক বা কোথাও যাওয়ার দরকার হোক। হোটেল থেকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন 3 কিলোমিটার। হার্ট অফ দ্য সিটি, এখানে এই কারণেই এসে ভিড় করেন বিদেশিরা। হোটেল থেকে ইএম বাইপাস 7.5 কিলোমিটার। হোটেল থেকে আলিপুর চিড়িয়াখানা, ওই যে আবারও আসছে ওই প্রসঙ্গে, ঘুরতে যদি কেউ যেতে চান এখানে থেকে, সেটাও হচ্ছে 5 কিলোমিটারের মধ্যে। আর হোটেল থেকে বাবুঘাট 2.7 কিলোমিটার। হোটেল থেকে ময়দান 2.2 কিলোমিটারের দূরত্বে। এত কাছে সবকিছু, তাই মধ্য কলকাতার এই অঞ্চলেই থাকতে পছন্দ করেন বিদেশি নাগরিকরা। কিন্তু সেখানকার এক হোটেলেই ঘটে গেল এত বড় বিপর্যয়। ফিঙ্গার্স ক্রসড যে এই বেনিয়ম আর থাকবে না, পরিস্থিতি বদলাবে আগামী দিনে।